Hello everybody, Assalamu alaikum. Most welcome to our virtual English class. That means English second paper, and you are the students of class 12. Okay, this is our second class in between you and me. তো তোমাদের সাথে আমার আজকে দ্বিতীয় ক্লাস যাচ্ছে। আমরা শুরু করেছিলাম মডিফায়ার। তো প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম নাউনের প্রি মডিফায়ার গুলো। আমার সেল নাম্বার দেওয়া ছিল হেল্পলাইন হিসেবে, যারা ফোনে যোগাযোগ করেছে তারা সলভ পেয়েছে, যারা যোগাযোগ করেনি তারা সলভ পায়নি। ক্লাস এইটুকু অল্প সময়ে ক্লাস করতে যেয়ে আমরা যেহেতু দ্রুত ক্লাস রান করি, বুঝতে সমস্যা হতে পারে। বুঝতে সমস্যা হলে ফোন করে সলভটা নিয়ে নিলে সুবিধা। এমনকি হেল্পলাইন এই ক্লাস চলাকালীন সময়ও খোলা আছে, থাকবে। দেন অ্যান্ড দেয়ার প্রশ্ন করলেও জবাব দিয়ে দেব। ক্লাসটা বুঝে নেওয়াটা বেশি জরুরি উত্তর করার স্বার্থে। যাই হোক, আমরা যেটা দেখেছিলাম আমরা পড়ছিলাম প্রি মডিফায়ার্স এবং তার মধ্যে নাউনের প্রি মডিফায়ারগুলো। আজকে আবার আমরা মডিফায়ারে যাচ্ছি, অনেকগুলো ক্লাসই হয়তো লাগবে। আমরা আজকে দেখতে যাচ্ছি নাউনের পোস্ট মডিফায়ারগুলো। তো কি দেখব? পোস্ট মডিফায়ার্স অফ নাউন, এই আমাদের আজকের বিষয়, নাউনের পোস্ট মডিফায়ার। মূল বিষয়টায় আসার আগে দুই একটা ছোট্টখাট্ট আলাপ করব, যেন আমরা যখন মূল বিষয়টা রান করব, যাদের দুই একজনের বুঝতে একটু সমস্যা হতে পারে তারা যেন সহজে বুঝতে পারে। তো এই বোর্ডটা আমি একটু খালি রাখতে চাই, যদি টুকটাক লিখতে হয়। আইটেমটা আমরা জেনে গেছি, নাউনের পোস্ট মডিফায়ার দেখব। তো আমরা যাই, যে কথাগুলো বলবো। আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, ফ্রেজ। এই আইটেমটা পড়ার সময় যখন নাউনের পোস্ট মডিফায়ার পড়ব বা আমরা সলভ করতে যাব কোয়েশ্চেন, তখন আমাদের বুঝতে হবে এই ফ্রেজ দিয়ে আমরা কি বুঝি। এই ফ্রেজ দিয়ে আমরা বুঝব শব্দ গুচ্ছ, একগুচ্ছ শব্দ, এ গ্রুপ অফ ওয়ার্ডস। অবশ্যই এটা হবে মিনিংফুল, অর্থবোধক, অর্থ আছে এমন একগুচ্ছ শব্দ দিয়ে আমরা বুঝবো ফ্রেজ। ওকে, ক্লিয়ার? তো আমরা কি করব, এ ধরনের শব্দগুচ্ছ নিজেরা তৈরি করব প্রয়োজনে, অর্থবোধক। এটা মাথায় থাকলেই কাজ সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যাই, মূল কথাগুলোতে যাই। আমরা যেটা দেখছিলাম নাউনের পোস্ট মডিফায়ার। নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে আমরা প্রথমে দেখব পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার এটা হচ্ছে হেড ওয়ার্ড এর পরে, মানে হলো ডান পাশে বসবে এবং হেড ওয়ার্ড কি কে মডিফাই করবে। ঠিক আছে, হেডওয়ার্ডের পরে মানে ডান পাশে বসবে এবং হেডওয়ার্ডটিকে মডিফাই করবে, এটা হলো পোস্ট মডিফায়ারের কাজ। তার মানে আমরা যখন নাউনের পোস্ট মডিফায়ার করছি, তখন ওই নাউন হেডওয়ার্ডটি এর পরে কোনো যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপটা আমরা ফিল আপ করবো যেটা দিয়ে, এটাকেই বুঝবো। হ্যাভ আই মেড ইট ক্লিয়ার? আবার বলি, আমরা কি করছি, নাউনের পোস্ট মডিফায়ার দেখছি। তাই পোস্ট মডিফায়ার দিয়ে আমরা কি বুঝি? পোস্ট মডিফায়ার দিয়ে আমরা বুঝবো হেডওয়ার্ডের পরে মানে হেডওয়ার্ডের ডান পাশে বসবে এবং ওই হেডওয়ার্ডটিকে মডিফাই করবে। তো মডিফাই কি করে করে আমরা আগের ক্লাসেই দেখেছি যে ওটাকে আরেকটু বিশেষভাবে প্রকাশ করে। যেহেতু আমরা পড়ছি নাউনের পোস্ট মডিফায়ার, সুতরাং নাউনের ডান পাশে কি বসবে সেটা নিয়ে কাজ করছি। ওকে, ক্লাসটা কেমন হলো? ঘোড়ায় চড়িয়া হাঁটিয়া চলিল, কিছু দূর গিয়া রওনা হইল, তাই না? আমরা ঘোড়ায় চললাম কিন্তু ঘোড়া ছুটছে না। প্রথমে বুঝে নিলাম ফ্রেজটা কি, তারপরে বুঝে নিলাম পোস্ট মডিফায়ারটা কোথায় থাকে, কি করে। এরপরে আমরা মূল প্রসঙ্গে যাচ্ছি। মুছে দিলাম।
যেহেতু শিখছি গ্রামার, আমি আগেও বলেছি, গত ক্লাসেও বলেছি, এখনো বলছি, যেহেতু শিখছি গ্রামার, ক্লাস করার সময় যারা ক্লাসের সামনে আছে তাদের অনেক রকম প্রশ্ন থাকবে। যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস, স্টুডেন্টরা সরাসরি সামনে নেই, আছে কোথায়? নেটে, অনলাইনের সামনে। তাদের প্রশ্ন থাকে, বোঝার সমস্যা থাকতে পারে। ক্লাস টাইমের বাইরে প্রশ্ন করলেও জবাব দেব, কিন্তু ক্লাস টাইমের মধ্যে প্রশ্ন করলেও ভালো হয়। আমি আরেকবার দিচ্ছি আমার সেল নাম্বার, এখানে ফোন করলেই আমি দেন অ্যান্ড দেয়ার জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই রেজা বাকের স্যারের এটা, আমার এটা সেল নাম্বার। ক্লাস চলাকালীন সময়ও ফোন ওয়েলকাম, ফোন আসলে আমি ফোন ধরবো এবং জবাব দেবো ইনশাআল্লাহ। 01915844742, 01915844742। আসি। A boy dash is trying to attract the attention of the teacher. এটা হলো একটা সেন্টেন্স। এ বয় ইজ ট্রাইং টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য টিচার। একটি ছেলে টিচারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। খুব ভালো কথা। একটা গ্যাপ আছে, গ্যাপের পর ডান পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে পোস্ট মডিফাই দ্য noun. First modify the noun with prepositional phrase. একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করে কথা বলছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, রেবতী মোহন, ভার্চুয়াল ক্লাস চলছে। যেহেতু ক্লাস চলছে, ক্লাসের বাইরে বা পড়াশোনার বাইরে কথা হলে আমরা আধা ঘন্টা পরে কথা বলবো, ওকে? জি। হ্যাঁ, ওইখানে ওই কি বলে আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে ইন করে ক্লাসে জয়েন করলেই হবে। ক্লাস চলছে, ওকে? জি। তো আমরা যেটা দেখলাম, এ বয় ড্যাশ, ব্র্যাকেটে বলা আছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা কি পেলাম? নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে একটা আইটেম পেলাম, যে আইটেমটার নাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লাসের শুরুতে আমরা একটা আলাপ করেছিলাম, ফ্রেজটা কি, আশা করি মনে আছে। ফ্রেজ দিয়ে আমরা বুঝবো এখানে একগুচ্ছ শব্দ, শব্দগুচ্ছ, মিনিংফুল, এ গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা একটা মিনিং আছে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজটা কি হবে? প্রিপোজিশন দিয়ে তৈরি একটা একগুচ্ছ শব্দ। এই প্রিপোজিশন শর্টকাট লিখলাম প্লাস আদার ওয়ার্ডস, প্রিপোজিশনের সঙ্গে আরো কিছু ওয়ার্ড যুক্ত থাকবে। এই যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হবে। ভালো কথা। আমরা মূল সেন্টেন্সে যাই। এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে নাউন কই আছে? এই যে বয়, এটা হচ্ছে নাউন। নাউন এটা হলো আমাদের হেড ওয়ার্ড, এখানে মূল শব্দ, হেড ওয়ার্ড, মূল শব্দ। এই মূল শব্দটাকে আমরা মডিফাই করব। এই শব্দ, এই নাউনটা সম্পর্কে আরো কিছু পরিচিতিবাচক বা অন্য কোনো বৈশিষ্ট্যবাচক কথাবার্তা বলবো। বয়, এখানে একটি ছেলে, খুব ভালো কথা। আমরা ধরে নিই ছেলেটি স্টুডেন্ট, যেহেতু টিচারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। তো ছেলেটি, আমরা অবস্থান সম্পর্কে ভাবি, হয়তো ছেলেটি ক্লাসরুমে আছে। কই আছে? ক্লাসরুমে। তাহলে ক্লাসরুমে আছে বোঝার জন্যে আমরা যে কথাটি বলতে পারি সেটা হচ্ছে ইন দ্য ক্লাসরুম। ইন দ্য ক্লাসরুম, এটার গঠনটা একটু দেখি। এই ইন
এবং দি ক্লাসরুম, ইন হচ্ছে প্রেপোজিশন, দি ক্লাসরুম আরো কিছু ওয়ার্ড, এই মিলে তৈরি হলো আমার প্রেপোজিশনাল ফ্রেজ ইন দ্য ক্লাসরুম। ডিয়ার স্টুডেন্টস, আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। ইন একটা প্রেপোজিশন, তারপরে আরো কিছু বললাম অর্থ মিলিয়ে। ইন মধ্যে, ভেতরে, কোথাকার মধ্যে? ক্লাসরুমের মধ্যে, ইন দ্য ক্লাসরুম। ওকে, ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে। এটা কোথায় বসালাম? নাউনের ডান পাশে। এবার পুরো সেন্টেন্সটা আরেকবার খেয়াল করি। A boy in the classroom is trying to attract the attention of the teacher. পুরো একটা সেন্টেন্স পূর্ণ হলো। আমরা যেটুকু করলাম এইটা অ্যান্সার করলাম, ইন দ্য ক্লাসরুম। এই জিনিসটার নাম হলো প্রেপোজিশনাল ফ্রেজ। এটার পজিশন কোথায়? হেডওয়ার্ড নাউন বা মূল নাউনের ডান পাশে, কারণ এটা পোস্ট মডিফাই করবে। এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ পেলাম। আরো যে জিনিসটা আমরা পেতে পারি সেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এটাও পরীক্ষায় আসবে, পার্টিসিপল ফ্রেজটাও আসে পরীক্ষায়। কিভাবে? দুটো পার্টিসিপল ফ্রেজ খুব বেশি করে আসবে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, তো আমরা এই পার্টিসিপল ফ্রেজটা বুঝে নেওয়ার আগে এই জিনিসটা একটু দেখি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলটা হবে, আমরা এইভাবে তৈরি করব, এই ভার্ব এর সাথে আইএনজি যোগ করব। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে তৈরি করব? ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, অ্যাগেইন যখন পাস্ট পার্টিসিপল তৈরি করব তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভার্ব এর থার্ড ফর্ম, এইটাকে ব্যবহার করব। আবার বলি, যখন পরীক্ষায় প্রেজেন্ট পার্টিসিপল আসবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, আর পরীক্ষায় যখন পাস্ট পার্টিসিপল আসবে প্রশ্নে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। ওকে, এবারে তাহলে পার্টিসিপল ফ্রেজে যাই। যদি হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাহলে একটা প্রেজেন্ট পার্টিসিপল নেব, তারপরে আরো কিছু ওয়ার্ড নেব, আদার ওয়ার্ডস। যদি প্রশ্নে আসে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তখন আমরা একটা ভার্বের পাস্ট পার্টিসিপল নেব, যেটাকে ভার্বের থার্ড ফর্ম বলি, তার সঙ্গে আরো কিছু ওয়ার্ড নেব। এই হবে আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এবার এক্সাম্পল দিয়ে শিখতে যাব। এগুলো মুছে দিই, এগুলোকে মনে রাখতে হবে এবং প্রয়োজনে খাতায় নোটস নিয়ে লিখে ফেলতে হবে। এটুকু আরেকবার বলে নেই। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করি ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে। সো আমরা কি করব? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যখন তৈরি করব ভার্বের সঙ্গে আইএনজি যাবে প্লাস আরো কিছু ওয়ার্ড যাবে। পাস্ট পার্টিসিপল তৈরি হয় ভার্বের থার্ড ফর্ম দিয়ে। সুতরাং পাস্ট পার্টিসিপল ফ্রেজ পরীক্ষায় প্রশ্নে এলে আমরা ভার্বের থার্ড ফর্ম নেব এবং আরো কিছু ওয়ার্ড নেব, অর্থ মিলিয়ে, অর্থপূর্ণ করে এমন। গুড, তাহলে এবার আমরা প্রশ্নে যাই। The man dash is my brother. লোকটি হলো আমার ভাই, is my brother। ব্র্যাকেটে এখানে বলে দেওয়া আছে use a present participle phrase to post
মডিফাই দ্য নাউন, নাউনকে পোস্ট মডিফাই করার জন্য একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করো। দ্য ম্যান, এখানে এই নাউনটা হচ্ছে ম্যান, এটাই আমাদের মূল নাউন, হেডওয়ার্ড নাউন, হেডওয়ার্ড। তাহলে পোস্ট মডিফাই করবো মানে এই নাউনটাকে। ম্যান সম্পর্কে বর্ণনা দেই, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের আইএনজি। আচ্ছা এই ম্যানটি কি করছে ভাবি, কারণ ভার্ব হচ্ছে কাজের সঙ্গে জড়িত। মনে করি ম্যানটি দাঁড়িয়ে আছে, এটাও একটা কাজ। তা দাঁড়িয়ে থাকে ইংরেজি হচ্ছে স্ট্যান্ড, যদি আইএনজি যোগ করি হয়ে যাবে স্ট্যান্ডিং। কোথায় দাঁড়িয়ে আছে? ক্লাসরুমের বাইরে, মাঠে, অনেক রোদ, হয়তো রোদে দাঁড়িয়ে আছে, তাহলে কোথায়? ইন দা সান। এটাই আমরা লিখলাম, স্ট্যান্ডিং ইন দা সান। দ্য ম্যান স্ট্যান্ডিং ইন দ্য সান ইজ মাই ব্রাদার। যে লোকটি দাঁড়িয়ে আছে রোদে সে আমার ভাই, ইজ মাই ব্রাদার। এটা নাউনের ডান পাশে বসেছে ভার্বের সঙ্গে আইএনজি, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল। আর একটু অংশ যুক্ত হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, স্ট্যান্ডিং ইন দ্য সান ইজ মাই ব্রাদার। এই ম্যানটি হচ্ছে আমার ভাই, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্লিজ স্টুডেন্টরা এটা না হলে খাতায় লিখে নাও এবং বুঝে নাও, বুঝতে সমস্যা হলে যোগাযোগ করো, ফোন করো। ওকে, আমরা এই সেন্টেন্সটাকে এবার চেঞ্জ করি। দ্য হাউস, বাড়িটি, ড্যাশ ইজ আন্ডার কনস্ট্রাকশন নাও। বাড়িটি এখন কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন মানে কি নির্মাণাধীন আছে। এখানে গ্যাপ আছে এবং বলা আছে ইউজ এ পাস্ট পার্টিসিপল ফ্রেজ, ইউজ এ পাস্ট পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখানে নাউনটা হচ্ছে হাউস, পোস্ট মডিফাই করবে ডান পাশে বসবে, সেটা হচ্ছে একটা ফ্রেজ যেটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ কিভাবে তৈরি হয় আমাদের মনে আছে আশা করি, ভার্বের থার্ড ফর্ম প্লাস আরো কিছু ওয়ার্ড যা অর্থবোধক হবে। অবশ্যই এটা কি হবে? মিনিংফুল, অর্থবোধক হবে। ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্ব লাগবে। আমরা হাউস দিয়ে কি বুঝবো? পাস্ট পার্টিসিপল ফ্রেজ যেহেতু আনবো অবশ্যই এটি একটি অবস্থার নাম হবে। তো বাড়িটি কি অবস্থায় আছে? মনে করি বাড়িটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে, এখন আবার কনস্ট্রাকশন চলছে। যদি ধ্বংসই হয়ে যেয়ে থাকে তাহলে ধ্বংস হওয়া ইংরেজিটা নিলাম, ভার্ব হচ্ছে ডিস্ট্রয়, পাস্ট পার্টিসিপল হবে ডিস্ট্রয়েড, DESTROYED, ডিস্ট্রয়েড। ধ্বংস হয়েছিল, মনে করি ধ্বংস হয়েছিল ভূমিকম্পে, আর্থকোয়েকে। ডিউরিং আর্থকোয়েক, আর্থকোয়েকের সময় বা ভূমিকম্পের সময় ধ্বংস হয়েছিল। ডিস্ট্রয়েড ডিউরিং আর্থকোয়েক, একটা ভার্বের থার্ড ফর্ম আরো কিছু ওয়ার্ড সব মিলে একটা মিনিংফুল বিষয় দাঁড়াচ্ছে, একটা অর্থ দিচ্ছে, ভূমিকম্পের সময় ধ্বংসপ্রাপ্ত। এইটা যেহেতু ভার্বের থার্ড ফর্ম দিয়ে আই মিন পাস্ট পার্টিসিপল দিয়ে তৈরি হয়েছে, সুতরাং এটি একটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এটাকে আমরা এখানে আনসার করলাম। Destroyed during earthquake, এই আমাদের অ্যান্সার। এটা হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এটা বসেছে এই হেডওয়ার্ড নাউনটির ডান পাশে।
মানে এটি মডিফাই করছে, পোস্ট মডিফাই করছে। তো আমি সময় দিলাম, অল্প সময়, জলদি। এটা নোটস নেওয়া না হলে লিখে নাও এবং বুঝে নাও। বুঝতে সমস্যা হলে ফোন করো, আমি ক্লাস চলাকালীন সময় ফোনে জবাব দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা দেখলাম পার্টিসিপল ফ্রেজ দু রকম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আরেকটি আইটেম দেখবো এবার আমরা, এটাকে বলবো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ আমাদের কাজের সুবিধার জন্য বোর্ডে আগে যে জিনিসগুলো লেখা আছে এইগুলো মুছে দিচ্ছি, এই জিনিসটা বোঝার দিকে চলে যাচ্ছি। পৃথিবীর যে কোনো নাউনের নিশ্চয়ই এক বা একাধিক পরিচয়, পরিচিতি বা বৈশিষ্ট্য রয়েছে। এই পরিচয়, পরিচিতি বা বৈশিষ্ট্যটাকে আমরা একগুচ্ছ শব্দে প্রকাশ করব। আশা করি মনে আছে, আমরা ফ্রেজ শিখছিলাম, একগুচ্ছ শব্দে প্রকাশের চেষ্টা করব। হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটা শব্দে হয়েও যেতেও পারে, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা একগুচ্ছ শব্দে প্রকাশের চেষ্টা করব। দেখি এরকম যে কোনো একটা কিছু, মনে করি আমার প্রতিবেশী, মাই, আমার প্রতিবেশী। এই লোকের একটা পরিচয় হলো এই যে এই প্রতিবেশী লোকটি উনি হচ্ছেন একজন ব্যাংকার। তাহলে ওনার একটা পরিচিতি লিখলাম, উনি হচ্ছেন এ ব্যাংকার। ওকে, যদি আমার প্রতিবেশী না হয় আর কেউ হয়, মনে করি আমাদের প্রিন্সিপাল, ওনার একজন পরিচিতি, ওনার একটা পরিচয় বা পরিচিতি বা বৈশিষ্ট্য নেই। ওনার বৈশিষ্ট্য হচ্ছে এই যে উনি একজন লার্নেড ম্যান, এ লার্নেড ম্যান। এটা হচ্ছে ওনার পরিচয় বা ওনার পরিচিতি। যদি আমাদের প্রতিষ্ঠানটার নাম দেখি, রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ, এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা পরিচিত, সুপরিচিত বা খ্যাতিমান এ আচ্ছা, এই ওয়ার্ডটা ব্যবহার না করি, এ ওয়েল নোন কলেজ। এই যে প্রতিটি, এই যে প্রিন্সিপাল অথবা নেইবার অথবা এই রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ, এইগুলোর একটা করে বৈশিষ্ট্য বা পরিচয় বা পরিচিতি আমরা ভেবে নিয়ে লেখার চেষ্টা করলাম। এই প্রতিটি জিনিস যখন আমরা সেন্টেন্সে পাশাপাশি লিখব, তখন একটা টেকনিক ব্যবহার করব। এই টেকনিকটা দেখি, সেন্টেন্সে যাই এবার আমরা। আওয়ার প্রিন্সিপাল, কমা, একটা কমা দিলাম, ড্যাশ takes the responsibility of the institution
আমাদের প্রিন্সিপাল, আওয়ার প্রিন্সিপাল টেকস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইনস্টিটিউশন। প্রতিষ্ঠানের দায় দায়িত্ব বহন করেন। উনি আমাদের ভালো মন্দ দেখেন, উনি শিক্ষার্থীদের ভালো মন্দ বোঝেন, শিক্ষার্থীদের খবর দেন, ভালো কাজে উৎসাহিত করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় পরীক্ষার রেজাল্ট তৈরিতে হেল্প করেন। এরকম প্রোগ্রামগুলো চালু করেন, টিচারদেরকে সেসব ভালো কাজে ব্যবহার করেন। তো এই যে কাজগুলো করেন প্রিন্সিপাল করেন, ঠিক আছে, এটা হলো সাবজেক্ট, এই টেক্সট, ভার্ব, বাকি অংশ সবই আছে। প্রিন্সিপালের পর একটা কমা আছে, কমা দিয়ে এই খালি জায়গাটা আমি কি বসাবো প্রশ্নে বলে দিল। কি বলল? ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু মডিফাই দ্য নাউন। নাউনকে মডিফাই করার জন্য একটা অ্যাপোজিটিভ ব্যবহার করো। তাহলে অ্যাপোজিটিভ হলো নাউনকে মডিফাই করবে, নাউনটার একটা বিশেষ বৈশিষ্ট্য, এরকম যে বৈশিষ্ট্যগুলো আমরা ভেবেছিলাম, প্রতিটি নাউনের জন্য আলাদা একটা করে বৈশিষ্ট্য ভেবেছিলাম এইরকম। তো প্রিন্সিপালের জন্য আমরা ভেবে রেখেছি এ লার্নেড ম্যান। খুব ভালো কথা, এই লার্নেড ম্যানটাই আমরা এখানে বসিয়ে দেবো। আওয়ার প্রিন্সিপাল এ লার্নেড ম্যান। বাকি অংশের সঙ্গে পার্থক্য তৈরির জন্য এখানে আরো একটা কমা থাকে, থাকলেও সমস্যা নেই। তো এটা হলো অ্যাপোজিটিভ, এই নাউনের আরেকটি পরিচিতি বা বৈশিষ্ট্য, যেটা আমরা একটা ফ্রেজ আকারে তৈরি করি। এটাও একটা ফ্রেজ, এটারই নাম অ্যাপোজিটিভ। আমরা একটা অ্যাপোজিটিভ ইউজ করলাম, আশা করি বুঝে গেছি অ্যাপোজিটিভটা কি। আরেকটা আইটেম দেখবো আমরা আজকের জন্য, হয়তো তার চেয়ে বেশি দেখবো না, এইটুকুই বুঝে নেব। আমি বাকি অংশটা মুছে দিচ্ছি। প্রশ্নে মাঝে মাঝে আসে বা আসবে, সেটা হচ্ছে এই যে নাউনকে পোস্ট মডিফাই করতে বলবে, বলবে আগে যেগুলো শিখেছি সেইগুলো নিয়ে দিয়ে নয়, বরং একটা ক্লোজ দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে উল্লেখ করে দেবে রিলেটিভ ক্লোজ। আমরা এই আইটেমটাকে একটু সাজাই নতুন করে। ইউজ এ রিলেটিভ ক্লোজ, একটা রিলেটিভ ক্লোজ ব্যবহার করো। তাহলে আমরা এখন কি দেখছি? রিলেটিভ ক্লোজ। এই ক্লোজটা যখন আমরা তৈরি করব, আমরা একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। রিলেটিভ প্রোনাউন, তার সাথে আমরা প্রয়োজনীয় উপযুক্ত ভার্ব ব্যবহার করব, একটা অ্যাপোজিটিভ ভেবে ব্যবহার করব। এই পুরোটা মিলে একটা রিলেটিভ ক্লোজ তৈরি হবে। তো আশা করি বুঝতে পারছি যে আমাদের এই আইটেমটা, আগে যে আইটেমটা শিখেছিলাম মানে অ্যাপোজিটিভ, তার সঙ্গে বেশ ভালোভাবেই জড়িত। মানে আগেরটা যদি আমরা বুঝে যাই, এটা তৈরি করা সহজ। অনেকভাবেই রিলেটিভ ক্লোজ তৈরি করা যায়, কিন্তু আমরা এই টেকনিকটা ইউজ করলে সহজে বানাতে পারবো। দেখি তো, আওয়ার প্রিন্সিপাল, এই পাশে লিখেছি এ লার্নেড ম্যান। একটা রিলেটিভ প্রোনাউন নিলাম হু, এই যে রিলেটিভ প্রোনাউনটা হু। এবার একটা ভার্ব নিলাম ইজ, এই হলো ভার্ব, আমরা বি ভার্ব ব্যবহার করলাম। এরপরে আমরা অ্যাপোজিটিভটা নিয়ে নেব হু ইজ, এই যে অ্যাপোজিটিভটা আগে থেকে ছিল এটাই বসিয়ে দিই, সমস্যা নাই। হু ইজ আ লার্নেড ম্যান। তাহলে যদি প্রশ্নে আসে অ্যাপোজিটিভ, তাহলে আমরা শুধু এ লার্নেড ম্যান এটুকু লিখলেই হতো। কিন্তু যদি প্রশ্নে আসে ক্লোজ অথবা রিলেটিভ ক্লোজ, তখন আমরা কি লিখতে পারি? এখানে তখন কিন্তু কমাটা থাকবে না, এই কমাগুলো লাগবে না। আমরা লিখব হু ইজ আ লার্নেড ম্যান। অ্যান্সারের পার্থক্য বুঝতে পারছি আশা করি। আগেটা ছিল শুধু এ লার্নেড ম্যান, এবারে অ্যান্সার করলাম হু ইজ আ লার্নেড ম্যান। দুটো প্রশ্নের মধ্যে পার্থক্য হলো এই যে হেডওয়ার্ড নাউনটি আছে বা মূল নাউনটি আছে, তারপরে কমা থাকলে আমরা অ্যাপোজিটিভ ব্যবহার করি, কমা না থাকলে অ্যাপোজিটিভ ইউজ না করে সরাসরি একটা ক্লোজ ব্যবহার করি। এখানে কিন্তু ক্লোজটা খুব সহজে তৈরি করা শিখলাম। এর আরো আগেও বলেছি, আবারও বলছি, নানাভাবেই তৈরি করা যায় একটা ক্লোজ, রিলেটিভ ক্লোজও করা যায়। আমরা খুব ইজি একটা সিস্টেম নিচ্ছি, একটা রিলেটিভ প্রোনাউন নিচ্ছি, একটা ভার্ব নিলাম বি ভার্ব,
বা যে কোনো একটা ভালো লিঙ্কিং ভার্ব উপযোগী, তারপর একটা অ্যাপোজিটিভ বসিয়ে দিলাম। আশা করি আমাদের ক্লোজটি তৈরি হয়ে গেছে। যদি স্টুডেন্টরা প্লিজ বুঝতে সমস্যা হয়, আবার বলছি, ফোন দাও প্লিজ। ফোনে প্রশ্ন করো, ক্লাস চলাকালীন সময়ে জবাব দেব। ক্লাস চলছে না এমন অবস্থায় প্রশ্ন করলেও বুঝতে সমস্যা হলে জবাব দিয়ে দেবো, তবে এখন জবাবটা দিতে সুবিধা হবে, কারণ সবাই শুনছে দেখছে, যার বুঝতে সমস্যা হয়। আগেও নাম্বার দিয়েছি, আবার দিচ্ছি 01915844742। যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাস, ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারের ক্লাস, সরাসরি প্রশ্ন করে বুঝে নিলে সহজ বেশি। বাকি জিনিসগুলো মুছে দিচ্ছি। আর সেই সঙ্গে আমরা রিপিট করছি, বুঝে নেওয়ার চেষ্টা করছি কি কি আইটেম আজকে শিখেছি। আজকে আসলে আমরা শিখেছি নাউনের পোস্ট মডিফায়ার। নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে যে জিনিসগুলো আমরা পেয়েছি, একটা হচ্ছে কি ছিল, প্রেপোজিশনাল ফ্রেজ। এরপরে আমরা পেয়েছি পার্টিসিপল ফ্রেজ। দুই রকম পার্টিসিপল ফ্রেজ প্রশ্নে আসতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তৈরি করেছি, আর পাস্ট পার্টিসিপল ফ্রেজটা তৈরি করেছি ভার্বের থার্ড ফর্ম করে, এবং ফ্রেজ পূর্ণ করার জন্য সঙ্গে অন্যান্য শব্দগুচ্ছ যুক্ত করেছি, অর্থপূর্ণ শব্দগুচ্ছ, যাতে পুরো অর্থটা তৈরি হয়। এরপরে আমরা কাজটা করেছি। এর বাইরে আমরা শিখেছি অ্যাপোজিটিভ, আর শিখেছি ক্লোজ। বিশেষ করে রিলেটিভ ক্লোজটা আসে বেশি। যাই হোক, আইটেমগুলোর নাম আবার দেখি। একটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, এটা দুই রকম হয়, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, দুই রকম আসে পরীক্ষায়। এর বাইরে আমরা শিখেছি অ্যাপোজিটিভ, আর শিখেছি রিলেটিভ ক্লোজ। প্রশ্নে যদি বলে ক্লোজ ইউজ করো, তো আমাদের রিলেটিভ ক্লোজ ইউজ করতে তো সমস্যা নেই, এটাও একটা ক্লোজ, তখন আমরা রিলেটিভ ক্লোজটা ইউজ করে দিতে পারবো। আর যদি উল্লেখ করেই দেয় রিলেটিভ ক্লোজ, ইটস ওকে। আরেকটা কথা ডিয়ার স্টুডেন্টস, যদি প্রশ্নে শুধু বলে পোস্ট মডিফাই দ্য নাউন, কি দিয়ে করতে হবে বলেনি, তখন আমরা এর যে কোনো আইটেম এর মধ্যে যেটা দিয়ে করলে গ্রামারের স্ট্রাকচার এবং অর্থ শুদ্ধ থাকবে সেটা দিয়েই পূর্ণ করব। হ্যাভ আই মেড ইট ক্লিয়ার? যদি বুঝিয়ে থাকি এবং স্টুডেন্টরা তোমরা যদি বুঝতে পারো ডিয়ার লার্নার্স, তাহলে সুবিধা। আর যদি বুঝতে না পারো, একটু অসুবিধা রয়ে যায়, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি অ্যান্ড আই উইল ট্রাই টু মেক ইট ক্লিয়ার অ্যাগেইন। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া রইল, আশীর্বাদ রইল। গুড ডে অ্যান্ড গুড লাক। থ্যাংকস আ লট।